উজানের ঢলে মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, ভোলা সহ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, এক চীন নীতিতে বিএনপি সমর্থন পুনর্ব্যক্ত, বাংলাদেশের পাশে থাকবে চীন। ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা, আছেন মন্ত্রী, এমপি ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও। ক্যাপ্টেন তাজ ও আহমেদ হোসেন আটক, সাবেক নৌবাহিনী কর্মকর্তা সোহাইল রিমান্ডে, মানিক ও শাহরিয়ারের দুর্নীতি অনুসন্ধান। করোনা, কুকিচিন ইস্যু ও কারফিউ সহ বিভিন্ন ইস্যুতে 4 বছরে ধস, বান্দরবানের পর্যটনে কর্মসংস্থান হারিয়ে বেকার 1.5 লাখ মানুষ। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় দেশের কয়েকটি জেলায় পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বা কোমর পানি। বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ সবই ভেসে যাচ্ছে বন্যার পানিতে। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। বৃষ্টি থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা, বাড়িঘরে হাঁটু পানি, ভোগান্তি চরমে। উজানের ঢলে ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। মির্জানগর, বক্স মাহমুদ, আনন্দপুর, মহামায়া, পাঠাননগর সহ 12 ইউনিয়নের প্রায় 150টি গ্রাম প্লাবিত। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, পানিতে নিমজ্জিত উঠান, ঘরবাড়ি। হঠাৎ চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে আর চলিয়া সব পানির তলে চলে গেছে। টানা বর্ষণে খাগড়াছড়িতে ফের নিম্নাঞ্চল প্লাবিত। পানিতে নিমজ্জিত জেলা সদর, পানছড়ি ও দীঘিনালার বিস্তীর্ণ এলাকা। একমাত্র সড়ক সংযোগ সেতু ভেঙে মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহনের পরিবর্তে রাস্তায় চলছে নৌকা। গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে উঁচু এলাকায়। খাগড়াছড়ি পৌর এলাকায় খোলা হয়েছে 18টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাড়তে আছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। পাহাড়ি ঢলে প্রচুর পানি হয়েছে, এখন আমাদের বাসায় গলা পরিমাণ পানি, বাসায় অনেক জায়গায় জিনিস নষ্ট হয়ে গেছে। সাগরে লঘুচাপের প্রভাব ও অতিবৃষ্টির ঢলে মৌলভীবাজারে পানি বেড়েছে। দুপুর নাগাদ মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টের বিপদসীমার 95 সেন্টিমিটার, চাঁদনীঘাট পয়েন্টে 65 সেন্টিমিটার ও ধলাই নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কোমর সমান পানি সড়কে, চরম ভোগান্তিতে বানভাসীরা। আমরা মালামাল যা আছে সব পানি নিয়ে গেছে। আমরা ঘর দুয়ার ডুবাই লিছে, বাচ্চা কাচ্চা লিয়ে রান্তাম না, খাইতাম না, চুলা উলা ডুবাইল। আমরা অসহ হয়ে গেছি, আবার রাস্তা তাইছি, এখন করছি আমরা এখন। উজানের ঢলে ভোলার মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 15টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। চুলা জ্বালাতে না পারায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে অনেকের। বাড়ি করতে বাড়িতে বাড়িটা জোয়ারে সব তলে রয়েছে। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলা। পানি উঠেছে বাড়িঘরেও। এতে পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা। খুবই অসুবিধা হইতেছে, দোকানপাট খোলা যাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। বৃষ্টি থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির সংখ্যা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 17টি স্থান দিয়ে এখনও লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনাকে জানিয়ে রাখি যে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া 3 উপজেলার প্রতিটি উপজেলায় কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে আছে। আমরা এখানকার ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল রাতে আসলে একজনকে বন্যার পানিতে ভেসে নিয়ে গেছে, তার মরদেহটি আজকে সকালে উদ্ধার করেছে। তো এই যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু খুব ভয়াবহ অবস্থা আকার ধারণ করেছে। এখানকার যে সেনাবাহিনী, পুলিশ এমনকি বিজিবি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা উদ্ধার কাজে যে সকল পানিবন্দী মানুষ আটক করেছে তাদের উদ্ধারের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা রয়েছি বন্দুয়া
ফুলগাজী উপজেলা বন্ধু এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসলে লোকজন যারা রয়েছে তারা আসলে যাচ্ছে, তারা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবির পক্ষ থেকে একটি স্পিডবোট আনা হয়েছে, যারা দুর্গত এলাকায় আটক পড়ে আছে তাদেরকে উদ্ধারের জন্য আসলে এই স্পিডবোটটি ব্যবহার করবে। এছাড়াও আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে উদ্ভূত পরিস্থিতি সেটি কিন্তু মোকাবেলায় এখানকার যে সেনাবাহিনী, বিজিবি, স্বেচ্ছাসেবী সংগঠন সহ প্রায় 5 শতাধিক কর্মকর্তারা এখানে কাজ করছেন। 5 শতাধিক সংগঠনের লোকজন কিন্তু এখানে কাজ করছেন। আসলে এখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। সকালে এক রূপ দেখা যাচ্ছে, বিকেলে আরেক রূপ দেখা যাচ্ছে। এই রূপের মধ্যে কিন্তু আসলে যে হতাহতের সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছ থেকে একজন এসেছে, এছাড়াও কিন্তু প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। পানিবন্দী মানুষদের উদ্ধারের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছে। এছাড়াও শুকনো খাবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। কোনোভাবেই আসলে এই যে পানি, এখানকার জেলা যে সকল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে মুহুরী এবং কহুয়া নদীর যে পানি সেটি কিন্তু বিপদসীমার এখনো 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে কোনোভাবে এই যে বন্যার নিয়ন্ত্রণ সেটি কিন্তু পানি না কমানো পর্যন্ত আসলে সেটি সম্ভব হবে না বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া বন্যার সর্বশেষ তথ্য। ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়া নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানকার অবস্থা সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ তন্নি, ভারী বর্ষণ এবং ভারতের পাহাড়ি টলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে 30টির উপর গ্রাম কিন্তু গ্রামে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে এখানকার যে মানুষজন রয়েছে তারা বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা এসেছে এবং তারা এখানে আসা আশ্রয় নিয়েছে। এছাড়া এই সকাল থেকে যে পানির প্রবল স্রোত, এই স্রোতের কারণে যে এখানকার যে একটি আখড়া আগরতলা যে অস্থায়ী একটি বেলি সেতু রয়েছে, এই বেলি সেতুটি ভেঙে যাওয়ার ফলে এখানকার যে সড়ক যোগাযোগ যে ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে। ফলে এই আখড়াতে দুইটি একটি স্থলবন্দর, একটি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। এই স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম কিন্তু একেবারে বন্ধ। এছাড়া এই ইমিগ্রেশন চেকপোস্টে যে যাত্রী পারাপার একেবারে কিন্তু বন্ধ রয়েছে বলে জানিয়েছে এখানকার কর্মকর্তারা। তো আমি যদি সার্বিক বিষয় বলি যে এই আখড়া উপজেলায় যে পানি কিন্তু এই আগরতলার যে ত্রিপুরা রাজ্যে যে উজান থেকে নেমে আসে যে দল কিন্তু পানির হু করে বাড়তে শুরু করেছে এবং এখানকার বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমি যে স্থানটিতে আছি এটি একটি আব্দুল্লাহপুর গ্রাম। এই গ্রামে যে সামনে যে সড়কটি একটি বেলি সড়ক, এই সড়কটি ভেঙে যাওয়ার ফলে এখানকার মানুষজন কিন্তু একেবারে তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া আমি যদি বলি যে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর কর্মকর্তা আমাকে জানিয়েছেন পাহাড়ি টলের ফলে 150 হেক্টর যে শাকসবজি, 122 হেক্টর আমনের বীজতলা, 34 হেক্টর রূপা আমনের যে ধানের জমি তলিয়ে গেছে। দ্রুত পানি সরে গেলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম, কিন্তু এই পানি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যে রয়েছেন তিনি কিন্তু সকাল থেকে বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন এবং যেসব গ্রামে ক্ষয়ক্ষতি হচ্ছে তারা কিন্তু সেগুলো তালিকা তৈরি করছেন। যেসব আশ্রয় কেন্দ্র রয়েছে এসব আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা তালিকা করে তাদের কিন্তু সহায়তা দিবে বলে আমাকে তিনি জানিয়েছেন। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই উপজেলার বীরচন্দ্রপুর একটা গ্রাম রয়েছে। এই গ্রামে কিছুক্ষণ আগে একটি গর্ভবতী নারী তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হতে গিয়ে পানির স্রোতে তিনি পানিতে তলিয়ে যান, ফলে তিনি মারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সার্বিক বিষয় নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। তন্নি, পরশ আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মেহেদী নূর পরশ যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। এদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে নোয়াখালীতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতার কারণে নোয়াখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। নোয়াখালীর বন্যা পরিস্থিতি কেমন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন।
তন্নি বলছিলেন যে বন্যা পরিস্থিতির কথা, তা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। শুরুতে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীর 9টি উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে প্রথমে। তো আসলে টানা বর্ষণের কারণে এই জলাবদ্ধতা বাড়তে বাড়তে আসলে এটি একটি বন্যায় রূপ নিচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তো নোয়াখালী জেলার সহ 9টি উপজেলায় পানির নিচে তলিয়ে রয়েছে। প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি সড়ক, গ্রামীণ রাস্তা, বাসা বাড়ি বলেন সবখানে পানি ঢুকে গেছে বলে জানা গেছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সামনে যে আমন মৌসুম রয়েছে, আমন মৌসুমকে কেন্দ্র করে যে কৃষকরা যে বীজ রোপণ করেছে, সে বীজ অনেকটা পানির নিচে তলিয়ে যায়, যে সামনে আমনের সংকট দেখা দিতে পারে। একই সাথে যে শাকসবজির মাঠ রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে যায়, সামনে যে বাজারে যে সবজির সংকট দেখা দিতে পারে বলে জানা গেছে। তো আমার সাথে কথা হচ্ছে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে। নোয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে যে এই অতি বর্ষণের কারণে জলাবদ্ধতা বা বন্যার সৃষ্টি হয়েছে। তো এই জলাবদ্ধতা এবং বন্যা মোকাবেলা করার জন্য যে জেলার প্রত্যেকটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে যারা পানিবন্দী রয়েছে বা জলাবদ্ধতায় ঘরবন্দী রয়েছে তাদেরকে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়ার জন্য নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে জেলা প্রশাসন জানিয়েছেন যে এই পানিবন্দী বা জলাবদ্ধতার কারণে যারা বন্দী রয়েছেন বা এই বন্যার কারণে যারা ঘরবন্দী রয়েছেন, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের প্রস্তুত রয়েছে। একই সাথে নগদ অর্থেরও প্রস্তুত রেখে বলেছেন জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান। একই সাথে আমার সাথে জেলা আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যদি এই ভারী বর্ষণ অব্যাহত থাকে আগামী কয়েকদিন, তাহলে যে নোয়াখালী জেলা শহর সহ নোয়াখালীর প্রত্যেকটি উপজেলা পানির নিচে তলিয়ে যাওয়ার আরো সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। তন্নি, ধন্যবাদ আপনাকে সুজন। দর্শক সহকর্মী মাওলা সুজন যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন। এক চীন নীতিতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিএনপি। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে এই সমর্থন জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সাথে সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানান মহাসচিব। আর কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না জানিয়ে সক্ষমতা ও আঞ্চলিক ঐক্য ধরে রেখে বাংলাদেশের সাথে চীন সম্পর্ক এগিয়ে নিতে চায় বলেও জানান ইয়াও ওয়েন। চীনের সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষের সম্পর্কে আরো গভীর থেকে গভীরতর হবে। একই সঙ্গে ভারত জাতীয় দল বিএনপি সম্পর্ক আরো গভীর হবে, আরো মিউচুয়াল ট্রাস্ট হবে, সেটা সামনের দিকে যাবে। একই সঙ্গে আমরা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা ওয়ান চায়না পলিসিতে সবসময় বিশ্বাস করে এসেছি, সেটা আমরা ফার্দার থেকে আমরা আরো দৃঢ়তার সঙ্গে সেই ঘোষণা আমরা করতে চাই। গণহত্যা ও দুর্নীতির দায়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর পর্যন্ত সারা দেশে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। মামলা থেকে বাদ যায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব কর্মকর্তা সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিয়ত আদালত প্রাঙ্গণে ভিড় করছেন নিহতদের স্বজনেরা। আদালতে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মামলার সারি। একের পর এক মামলায় জড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির একের পর এক মামলা দায়ের হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেখ হাসিনাকে প্রধান করে আদালতে 6টি হত্যা মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। এতে নতুন করে যুক্ত হয়েছে শামীম ওসমান সহ অনেক নেতাকর্মীর নাম। রাজধানীর বনশ্রীতে ফ্রিল্যান্সার রাসেল হত্যায় শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। 19/7/2024 তারিখে দুপুর আনুমানিক 2 ঘটিকার সময় রামপুরা গোলচত্বর বনশ্রী এ ব্লকের এখানে পুলিশ, বিজিবি, র্যাব যৌথ বাহিনীর ছোড়া গুলিতে ওনার বুকে বাম পাশে একটা বুলেট লাগে। মিরপুর 10 এলাকায় পুলিশের গুলিতে ফিরোজ তালুকদার হত্যায় শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 100 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ আমরা অজ্ঞাতনামা 100 থেকে আরো 200 জনকে এই মামলায় করেছি, কারণ এখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মী, নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সন্ত্রাসীরা এই মামলায় ছিল। যেহেতু আমরা ফুটেজ দেখে চিহ্নিতকরণের একটি বিষয় আছে, আপনারাও জানেন, সেটি আমরা চাই এফআইআর এর মাধ্যমে সংশ্লিষ্ট যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে অভিযুক্ত করে ন্যায় বিচারের জন্য এই মামলায় যেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। একই এলাকায় মোহাম্মদ আকরাম খান রাব্বি নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 48 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া গত 20 জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হয় আদমজী সরকারি কলেজের শিক্ষার্থী ইমাম হোসেন ভুইয়া। তার মা বুধবার সিএমএম আদালতে একটি হত্যা মামলা করেন। মামলাটা এজাহারভুক্ত হোক, পিবিআর কাছে না যায়, কিন্তু হয়তো ওনাদের আইনজীবী একটা মিস ইনফরমেশন যেটা দিয়ে দিচ্ছে, এখানে পিবিআর কথার উল্লেখ আছে। এজন্য দরখাস্তটা আবার বাতিল করে দরখাস্তটা আবার করা হবে, যেন দ্রুত সময়ে এফআইআরটা করা হয়, যেন দ্রুত সময়ে পুলিশের কাছে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এজন্যই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনির হোসেন মৃত্যুর ঘটনায় শামীম ওসমান সহ 123 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া সিলেটে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করে এক কৃষক। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানীর গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবি জানিয়েছে, তাজুলকে রাজধানীর গুলশান ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে, তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনো বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে। নৌবাহিনী থেকে চাকরিচ্যুত চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোহাইলকে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়। 2010 সাল থেকে 2 বছর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক থাকার সময় ব্যাপক পরিচিতি পান সোহেল। আওয়ামী লীগ সরকারের সময় চাকরিতে তার দ্রুত উন্নতি ঘটে। দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা, গুম সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত সোমবার সোহেলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানায় বাংলাদেশ নৌবাহিনী। এর একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের অনিয়ম দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন বাবু। আবেদনে বলা হয়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাড়ির ভাড়া এবং পরিষেবা বিল পরিশোধ না করে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন, যা সুস্পষ্ট দুর্নীতি। এদিকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদককে চিঠি দিয়েছেন আইনজীবী সালাউদ্দিন রিগান। দুদকের কাছে আমরা নোটিশ অফ ডিমান্ড ফর জাস্টিস প্রেরণ করেছি। আমরা দুদকের কাছে অনুরোধ করেছি, এই যে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ, এই অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে ওনারা 7 দিনের মধ্যে, নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে ওনারা যাতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, যার মধ্যে অবশ্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করব এবং সেটা উপযুক্ত বেঞ্চে আমরা শুনানি করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালে আহতদের দেখতে এসে এই কথা জানান তিনি। এ সময় আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নেন উপদেষ্টা। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বুধবার সকালে পিলখানা বিজিবি সদর দফতরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতার সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সহিংসতায় আহতদের দেয়া হচ্ছে বিশ্বমানের চিকিৎসা। পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। আত্মীয় স্বজনও যারা আছে তাদেরও এখান থেকে লুক আফটার করা হচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া এবং তাদেরও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভিজিটরের মাধ্যমে ইনফেকশন ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তাই হাসপাতালে ভিজিটর কম আসার অনুরোধ জানান তিনি। আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন 41 জন। এর মধ্যে 19 জন বিজিবি সদস্য এবং বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয়াঙ্গন ভবনে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রাসহ উদ্ধার করা হয় ২৭,৯৬,০০০ টাকা। গতরাতে অভিযান চালিয়ে এসব অর্থ উদ্ধার করে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ দল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযানে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভোল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৩,০৮,৭০০ টাকা, পাশের আরো দুটি ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ৩,৯৪,৩০০ টাকা সহ মোট উদ্ধার করা হয় ২০,৯৩,০০০ টাকা। উদ্ধার হয় বেশ কিছু তুর্কি মুদ্রা, লিরা। খুলনায় এজাক্স জুট মিলটি জোরপূর্বক দখল করে সাবেক স্বৈরাচার সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। এতে সহায়তা নেওয়া হয় তার আত্মীয় ২ সন্ত্রাসীর। এরপর বিক্রি করে দেওয়া হয় মিলটির বিভিন্ন যন্ত্রাংশ, যা টাকার অঙ্কে প্রায় ৩০ কোটি টাকা। সম্প্রতি সরকার পতনের পর মিলটি ফিরে পায় মালিকপক্ষ। সহকর্মী নূর ইসলাম রকির তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকায় প্রায় ৮২ একর জমির উপর প্রতিষ্ঠিত অ্যাজাক্স জুট মিল। ২০১৫ সালে মিলটি দখল করে নেয় খুলনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। নেপথ্যে ভূমিকা ছিল তার আপন ভাই এবং এপিএস মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার স্ত্রীর। স্থানীয়ভাবে মিলটি দখলে সহযোগিতা করেন খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক এবং মুন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠ সাজ্জাদুর রহমান লিংকন। মিলটি দখল করে প্রায় ৩০ কোটি টাকার মালামাল বিক্রি করে দেওয়া হয়। পাশাপাশি মিলটিকে সারের গোডাউন হিসেবে ভাড়া দিয়ে মাসে মাসে তারা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সুইচ দিলে মিল চলতো, সেই মিল এখন আমি আজকে যে অবস্থা দেখলাম, এই মিলে খালি খোলস আছে, মেশিন নাই, ভিতরের মেইন যেগুলো সব নিয়ে গেছে। মোটর একটাও নেই, ৪০০ মোটর ছিল, কোনো মোটর নাই। তারপরে ইলেকট্রিক কেবল ছিল প্রায় ২-২.৫ কোটি টাকা দাম হবে। মুন্নুজান সুফিয়ান, শাহাবুদ্দিনের বউ, লিঙ্কন সহ আরো অনেকে জড়িত আছে এবং প্রতি মাসে ৩০ লক্ষ টাকা এখান থেকে নিত। সেই ৩০ লাখের মধ্যে মুন্নুজান সুফিয়ান নিত ১০ লাখ, শাহাবুদ্দিন নিত ৫ লাখ, বাকি অন্যখানে যাইতো। সরকার পতনের পর মিলটির মালিকানা ফিরে পেয়ে মালিক কাউসার জামান বাবলা, মুন্নুজানের ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন এবং খানজাহান আলী থানার যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমানের নামে লুটপাটের মামলা দেন। দখল ও লুটপাটের অভিযোগ তদন্তে এরই মধ্যে ৬ সদস্যের একটি কমিটি করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অ্যাজাক্স জুট মিলসের পক্ষ থেকে আমাদের কার্যালয়ে একটা আবেদন দেওয়া হয় যে ওনার জুট মিলটা দীর্ঘদিন ধরে বন্ধ, উনি এটা ইনভেন্টরি করাতে চায়। তো তার প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার আমার নেতৃত্বে ৬ সদস্যের একটা কমিটি করে দিয়েছেন। তো আমরা কমিটি আসলে প্রাথমিকভাবে আজকে এই জিনিসটা দেখতে আসছি। জুট মিলটি দখল করে গোডাউন হিসেবে ব্যবহার করায় অনেক শ্রমিক হারান কর্মসংস্থান। তাই দখলদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিতের দাবি শ্রমিক ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এর আগে আহতদের দেখতে আসেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার কথা জানান তিনি। এ.কে.এম. নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে আসেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সঙ্গে ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ধর্ম উপদেষ্টা, জানান আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ে ওলামাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রিনোভেশনের জন্য আমাদের প্রকল্প আছে, আমি কালকে মিটিং করেছি, এটা আমরা বিউটিফিকেশন করব। আন্দোলনের সাহায্য জামে মসজিদ আমি কালকে যাব, এটার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা এগুলো করব। শায়েখ আহমদুল্লাহ বলেন, আহতদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে, কাউকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তাও করা হবে। আর হাসপাতাল সহ বিভিন্ন সেক্টরকে সিন্ডিকেট মুক্ত করার ঘোষণা দেন সমন্বয়করা। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের জন্য আমরা 3টা লেয়ারে কাজ করছি। পঙ্গুত্ব বরণ করেছেন, 2টা চোখ হারিয়ে ফেলেছেন,
বা হাত পা হারিয়ে ফেলেছে। সরকারের পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য কাজ করব। এর আগে সকাল 9টার দিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে চমেকে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার কথা। বাংলাদেশের জনগণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। আন্দোলনে শহীদ হওয়া ফয়সাল আহমেদ শান্ত ও ওমর ফারুকের পরিবারের খোঁজ খবরও নেন জামায়াত আমির। নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহ পয় নিষ্কাশনে প্রয়োজন 68 কিলোমিটার দীর্ঘ ড্রেনেজ সিস্টেম, কিন্তু নগর উন্নয়নের মাস্টার প্ল্যানের 16 বছর পার হলেও নির্মিত হয়েছে মাত্র 31 কিলোমিটার ড্রেন। অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ সিস্টেমের ফলে প্রতি বছর চরম ভোগান্তি শিকার হচ্ছে বরিশাল নগরবাসী। প্রাচ্যের ভেনিস খ্যাত নগরটির প্রতি বছরের জলাবদ্ধতার চিত্র থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। বিস্তারিত জানব শফিক মুন্সির রিপোর্টে। বর্ষা এলেই প্রতি বছর এভাবেই ধরা পড়ে জলাবদ্ধতার চিত্র। বরিশাল নগরীর ড্রেনেজ সিস্টেমের অপ্রতুলতা কিভাবে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলছে সে বিষয়টিও তুলে ধরেন এই বিশেষজ্ঞ। ড্রেনেজের সিস্টেম থাকা দরকার, জালের মতো বিস্তার, অর্থাৎ ওয়ান ওয়ে না। যদি কোনো কারণে একটা ওয়ে ফেল করে তাহলে তার বিকল্প এক বা একাধিক জালের মতো আমাদের ড্রেনেজ সিস্টেম দরকার। একটি উন্নয়ন সংস্থার তথ্যমতে বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে 68 কিলোমিটার ড্রেনেজ সিস্টেম প্রয়োজন, কিন্তু গত 16 বছরে নির্মাণ হয়নি অর্ধেকও। 2008 থেকে 2013 সাল পর্যন্ত সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শওকত হোসেন হিরণ নির্মাণ করেন 14 কিলোমিটার ড্রেন। পরবর্তী 5 বছরে আহসান হাবিব কামাল নির্মাণ করেন 7 কিলোমিটার। 2018 থেকে 23 সাল পর্যন্ত সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ মেয়র হিসেবে 9 কিলোমিটার ড্রেন নির্মাণে সক্ষম হন। আর গত 1 বছরে মেয়র হিসেবে আবুল খায়ের আবদুল্লাহ নির্মাণ করেন 2 কিলোমিটারেরও কম। 58 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় বরিশাল নগরী। নগর উন্নয়নের মাস্টার প্ল্যানের বয়স 16 বছর হলেও হয়নি পরিকল্পনা মাফিক উন্নয়ন। জলাবদ্ধতার অভিশাপ থেকে দ্রুতই মুক্তি চান নাগরিক সমাজ। পানি নিষ্কাশনের যে সামর্থ্য বা যে চওড়া যে গভীরতা ড্রেনগুলো থাকা দরকার সেগুলো নাই। পানিটাকে নিষ্কাশন যাতে হয় এবং এই ড্রেন থেকে সেটা খালে প্রবাহিত হতে পারে এবং খাল থেকে আবার সেটা নদীতে যেতে পারে, এই ব্যবস্থাপনা করতে পারলেই বরিশালের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তবে এ ব্যাপারে বক্তব্য জানতে নগর ভবনে গিয়ে পাওয়া যায়নি মেয়রকে। তার অবর্তমানে অন্য কেউ কথা বলতে পারবে না বলেও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। পাহাড়ি কন্যা খ্যাত বান্দরবানে 74টি পর্যটন স্পটের অধিকাংশ এলাকায় নেই পর্যটকের উপস্থিতি। জেলার অর্থনৈতিক পর্যটনের রাজস্ব নির্ভর হলেও 2020 সাল থেকে করোনা মহামারী, বন্যা ও পাহাড় ধস, কুকিচিন সন্ত্রাস বিরোধী অভিযান এবং সবশেষ স্বৈরাচার হাসিনা সরকারের সৃষ্ট অস্থিরতায় ধ্বংসের দ্বারপ্রান্তে এখানকার পর্যটন খাত। এতে বেকার হয়ে পড়েছেন 1.5 লাখ মানুষ। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বর্ষায় বান্দরবান পর্যটন সাজে অন্য এক রূপে, কিন্তু পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্য নীলাচল, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাতের কোথাও কোনো কোলাহল নেই। পর্যটক না আসায় হোটেল, মোটেল, গাড়ি চালক, ট্যুরিস্ট গাইড সহ হাজার হাজার ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন। শহরের দোকানপাটেও নেই আশানুরূপ ক্রেতা। এতে পর্যটন ব্যবসায়ীরা স্টাফদের বেতন সহ আনুষঙ্গিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে এটা বড় ধরনের হুমকির মুখে পড়বে। এটা প্রশাসন সমন্বয় না করলে এই ব্যবসা উন্নতি হবে না। এখন সবাই বলছে এখানকার পর্যটন শিল্প আইসিইউতে, পর্যটক না থাকলে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থায় থাকে। আমরা খুব বিপর্যস্ত। আমরা আগামী দিনে কীভাবে ঘুরে দাঁড়াবো এ ব্যাপারে আমাদেরকে যদি সরকার এবং স্থানীয় প্রশাসন যদি সহযোগিতা না করে আমাদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, কুকিচিনের সন্ত্রাস বিরোধী ভুল প্রচারণায়, নিরাপত্তা নিয়ে আস্থাহীনতায় এ জেলায় আসছে না পর্যটক। প্রশাসনিক সমন্বয় না হলে এ সংকট কাটিয়ে তোলা সম্ভব নয় বলছেন তারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নির্ভয়ে বান্দরবান ভ্রমণে আসার আহ্বান জানান। কোনো নাশকতাকারী, কোনো দুষ্কৃতিকারী এবং কোনো ধরনের দুষ্টামি এবং কোনো ধরনের সন্ত্রাসী কাণ্ডকলাপ বান্দরবান পর্যটন এলাকায় বরদাস্ত করা হবে না। খুব শিগগিরই আমরা আমাদের প্রচারণা এবং আমাদের প্রমোটিংটা সবার কাছে যাবে।
বান্দরবানে পর্যটন খাতে ৮০টি হোটেল মোটেল রিসোর্ট, ৪৫০টি যানবাহন ও ৩৫০টি যন্ত্রচালিত নৌকার মালিক গত ৪ বছর ধরে ক্ষতির মুখে পড়লেও দেয়া হয়নি কোনো প্রণোদনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।